স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। স্যাংশন নিয়ে ভয় না পাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার লন্ডনের ওয়েস্টমিনস্টার মেট্রিস্ট সেন্ট্রাল হলে নাগরিক সম্বর্ধনায় দেওয়া বক্তব্যে তিনি পাল্টা স্যাংশন দেওয়ার হুঁশিয়ারি দেন। সংবিধান অনুযায়ী সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে বলেও জানান তিনি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যু সম্পর্কে প্রশ্ন রাখেন, সাজাপ্রাপ্ত কাউকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় কোন দেশ? লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনায় প্রবাসী বাংলাদেশিদের এই উচ্ছ্বাস। অনুষ্ঠানে যোগ দিয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভানেত্রী। বক্তৃতায় তুলে ধরেন দেশের অগ্রযাত্রা আর সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র। নাগরিক সংবর্ধনায় স্যাংশন ইস্যুতে কথা বলেন শেখ হাসিনা। পশ্চিমা নিষেধাজ্ঞায় ভয় না পাওয়ার বার্তা দেন তিনি। বলেন প্রয়োজনে পাল্টা স্যাংশন দেবে বাংলাদেশ। আমি সবাইকে বলে দিয়েছি যে ওটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আপনাদেরও বলবো ওই স্যাংশনে মাথা ঘামাবেন না। দেশ আমাদের দেশটাকেই আমরা গড়ে তুলবো, কারণ মুখামুখি হয়ে চলতে হবে না। আর বেশি আমাদের স্যাংশন দিলে আমরাও স্যাংশন দিতে পারি, আমরাও দিয়ে দেবো। প্রধানমন্ত্রী জানান আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর। বিএনপির আন্দোলন নিয়েও কোনো আপত্তি নেই তার। তবে আন্দোলনের নামে সন্ত্রাস হলে জনগণ ছাড় দেবে না বলেও কঠোর বার্তা দেন শেখ হাসিনা। আজকে তারা নির্বাচন নিয়ে কথা বলে, ভোটের অধিকার নিয়ে কথা বলে। যারা ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের মুখে জনগণের ভোটের অধিকারের কথা শুনতে হয়। এটাই হচ্ছে দুর্ভাগ্য বাংলাদেশের। আর যদি আমার দেশের মানুষের উপর ওই ধরনের অত্যাচার যদি করে তো ওদের কোনো ছাড় নাই। পরিষ্কার বক্তব্যে উঠে আসে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টিও। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন সাজাপ্রাপ্ত আসামিকে কোনো দেশ বিদেশে চিকিৎসা নিতে পাঠায় কিনা। এখন তাদের আন্দোলনকে ওনাকে বিদেশে পাঠাতে হবে। পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় বলতে পারেন? কোন দেশে পাঠায়? কারণ তারা একটা দাবি করে। আবার কেউ কেউ আমাদের আত্মীয়রা আছে, তারা আবার বলে একটু কি সহানুভূতি দেখাতে পারেন না? সে এবার বাংলাদেশের সব থেকে বেশি দামি যে হাসপাতাল সেখানে চিকিৎসা নিচ্ছে। আর রোজই শুনি এই মরে এই যায়। তো বয়স তো 80-র উপরে, তো এমনি তো সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। সোমবার আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন, সংসদ সদস্য আব্দুস সোবান গোলাপ, সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ আরো অনেকে। উর্দুতে পাস করেছে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। এর আগে স্থানীয় সময় সকালে যুক্তরাজ্যের হোটেল তাজের মিটিং রুমে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ও হিন্দুজা গ্রুপের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগ সরকার অঙ্গীকারাবদ্ধ। গণতন্ত্রের অব্যাহত যাত্রা যেন নষ্ট না হয় সে লক্ষ্যে কাজ করছে তার সরকার। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ সরকারের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা। বলেন, জনবহুল দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে আওয়ামী লীগ সরকারের আমলে। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র রক্ষায় কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। তারা বললেন যে বাংলাদেশ আমাদের বন্ধু, ব্রিটেনের বন্ধু, এবং আমরা কাজ করে যাব যাতে আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে তিনি অঙ্গীকারবদ্ধ যে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করবেন, এবং তিনি বলেন যে গত অনেক বছর ধরে আমি এই বাংলাদেশে আপনার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছি, আর আমি চাই এই গণতান্ত্রিক প্রচেষ্টা যাতে নষ্ট না হয়। ইউরোপের দেশ জার্মানিতে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তাদের সংখ্যা। সম্প্রতি দেশটিতে সফলতার সাথে ৩০ বছর পার করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান CSL কম্পিউটার। উদ্যোক্তা দেওয়ান শফিকুল ইসলাম নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি বহু প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন। জার্মানি থেকে সহকর্মী সামিরা সেতুর প্রতিবেদনে বিস্তারিত।
উচ্চশিক্ষা কিংবা ক্যারিয়ার গড়তে বিদেশ গমনে ইচ্ছুক মানুষের কাছে প্রিয় নাম জার্মানি। দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর ডিগ্রি অর্জনের পর অনেক শিক্ষার্থী সেখানে গড়েছেন নিজেদের ক্যারিয়ার। বেশিরভাগ মানুষ চাকরি বেছে নিলেও সময়ের সাথে বদলাচ্ছে পেশার ধরন। অনেকেই উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন ব্যবসা প্রতিষ্ঠান। জার্মানিতে এমনই এক সফল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী শরীফুল ইসলাম জার্মানির মানহাইম শহরে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান CLS কম্পিউটার। সম্প্রতি সফলতার সাথে 30 বছর পার করেছে প্রতিষ্ঠানটি। এই উপলক্ষে বিশাল বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। CLS কম্পিউটারের প্রতিষ্ঠা ও অগ্রযাত্রার কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্ণধার। জার্মানিতে CLS কম্পিউটার এখন বেশ সুপরিচিত। গুণগত মান থেকে এখন জার্মানির প্রায় সমস্ত জায়গায়, সমস্ত ইনস্টিটিউটগুলি, সরকারি প্রতিষ্ঠানগুলিতে, ইউনিভার্সিটিগুলিতে সব জায়গায় সুপরিচিত। 1986 সালে জার্মানিতে পাড়ি জমান শরীফুল ইসলাম নানান চড়াই উতরাই পেরিয়ে গড়ে তোলেন CLS কম্পিউটার। তবে দেশটিতে স্থায়ীদের আস্থা অর্জন করার দীর্ঘ যাত্রা বেশ কঠিনই ছিল। শুরুতে কম্পিউটার সার্ভিস, হার্ডওয়্যারের নানা যন্ত্রাংশ বিপণন শুরু করলেও পরবর্তীতে সফটওয়্যার তৈরিতে মনোযোগ দেন। জার্মানির পাশাপাশি বাংলাদেশেও বিনিয়োগ করে গড়ে তোলেন দক্ষ জনবল। আমি বাংলাদেশের অনেককেই কিন্তু ওইখানে সফটওয়্যার কর্ম কাজে নিয়োজিত করেছি। অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই CLS এর পিছনে কাজ করতেছে। CLS এর ব্যাকগ্রাউন্ডে ওনাদের ভূমিকা অনেক আছে। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটির বর্ষপূর্তির অনুষ্ঠানে অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। CLS কম্পিউটারের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন তিনি। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। আমি মনে করি যে তার যেই এন্টারপ্রেনিয়ারশিপ, এটি দেখে অনেকেই উদ্বুদ্ধ হবে। সংশ্লিষ্টরা জানান, তথ্য প্রযুক্তি খাতে স্থানীয় শিক্ষার্থীদের সংকট রয়েছে, তাই বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানিতে গিয়ে অধ্যয়নের আহ্বান জানান তারা। সামিরা সেতু, যমুনা নিউজ, জার্মানি। মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের চাকরি দিতে ব্যর্থ নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, এ ঘোষণা দিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী ভি শিবকুমার। জানান, অনেক নিয়োগকারী প্রতিষ্ঠান প্রয়োজনের অতিরিক্ত কর্মী নিয়ে যাচ্ছেন দেশটিতে, তবে সেখানে তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারায় তারা বেকার হয়ে পড়ছেন। এদিন বিশেষভাবে বাংলাদেশি কর্মীদের কথা উল্লেখ করেন মন্ত্রী শিবকুমার। দেশটিতে বাংলাদেশি অভিবাসী কর্মীদের চাহিদা বেশি, ফলে নিয়োগদাতাদের প্রলোভনে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেআইনি এসব কার্যক্রম বন্ধের লক্ষ্যে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কুয়ালালামপুর। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী 6 জুলাই পর্যন্ত 4,23,569 জন কর্মীর চাহিদাপত্র সত্যায়ন করা হয়েছে। এর মধ্যে 3 লাখের বেশি কর্মী দেশটিতে পৌঁছেছেন, প্রক্রিয়াধীন রয়েছেন লাখের বেশি। এরই মধ্যে দেশটিতে পৌঁছানো অনেকেই কাজ না পাওয়ার অভিযোগ করছেন। সুইজারল্যান্ডে উদযাপিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন। জেনেভার একটি হলে সুইজারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা ও নৈশভোজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জমাদার নজরুল ইসলাম। সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সবার প্রতি আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে শেষ হয় এই আনন্দ উদযাপন। এ সময় আরও উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক গৌরীচরণ সসীম সহ অন্যান্যরা। লেবাননে প্রবাসী ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে যাত্রা শুরু করেছে আইন আল রোমান স্পোর্টিং ক্লাব। রোববার বৈরুতের ইসদাইদির মাঠে প্রথম ম্যাচ খেলে ক্লাবের ফুটবলাররা। উদ্বোধনী দিনে প্রবাসী বন্ধু ফুটবল একাদশের বিরুদ্ধে মাঠে নামে আইন আল রোমান স্পোর্টিং ক্লাব। খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন ক্লাবটির প্রধান উপদেষ্টা সৈয়দ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সোহেল মিয়া, শিহাবুদ্দিন ও রনি মিয়া সহ কমিটির সব সদস্যরা। কর্মব্যস্ততার মধ্যেও নিজেদের প্রাণোচ্ছল রাখতে এবং বিনোদন দিতে খেলাধুলার এসব আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। আমরা আমাদের পক্ষ থেকে একটি ফুটিং ক্লাব তৈরি করি, ফুটবল খেলা। আজকে আমরা ফুটবল খেলার প্রথম অংশগ্রহণ করি। ইনশাল্লাহ ছেলেরা খুব ভালোই খেলে। খেলাধুলা দেখে আমরা খুবই আইনরমানি বসবাসকারী এবং সকল প্রবাসী বাংলাদেশি আনন্দিত। মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিবার 10 অভিবাসন প্রার্থী। রোববারের ওই ঘটনায় আরও 25 আরোহী
গুরুতর আহত। উদ্ধারকর্মীরা জানান, গুয়েতেমালা সীমান্তের কাছে লরিটি বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় রাস্তার একপাশে কাঁধ হয়ে পড়ে। নিহতের মধ্যে রয়েছে এক শিশু, বাকিরা সবাই নারী। দুর্ঘটনার পরই পালিয়ে গেছে ট্রাক চালক। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, দ্রুত গতিতে যানটি চালানোর সময় নিয়ন্ত্রণ হারান ড্রাইভার। মূলত এই পথেই যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ ঘটানো অভিবাসন প্রার্থীরা, তাই নিরাপত্তা বাহিনীর কাছে ধরা পড়ার ভয়ও ছিল। মাত্র দুদিন আগেই মার্কিন সীমান্তের কাছে দুর্ঘটনায় পড়ে আরেকটি লরি, প্রাণ হারান 2 অভিবাসন প্রার্থী। উদ্ধার হন 52 জন। লিবিয়া উপকূলে উদ্ধার হওয়া 61 অভিবাসন প্রত্যাশীকে নেওয়া হয়েছে ইতালির একটি বন্দরে। এদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছে। বাকিরা পাকিস্তান, মিশর, নাইজেরিয়া ও সিরিয়ার নাগরিক। ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থায় তাদের উদ্ধার করেছিলেন MSF। লিবিয়া উপকূলে আন্তর্জাতিক জলসীমায় উত্তাল ঢেউয়ের মাঝে ছোট একটি কাঠের নৌকায় ভাসছিল দলটি। গত বৃহস্পতিবার MSF এর নজরে আসার পর শুরু হয় উদ্ধার অভিযান। স্বেচ্ছাসেবী সংগঠনটির জাহাজে ইতালিতে নেওয়া হয় তাদের। বন্দরনগরী চেভিতা ভেকিয়ায় পান অস্থায়ী আশ্রয়। রোববার X-এ দেয়া পোস্টে MSF জানায়, শেষ হয়েছে উদ্ধার অভিযান। চলতি বছর এ পর্যন্ত 1,33,000 অভিবাসন প্রত্যাশী ঠাঁই হয়েছে ইতালিতে। গত বছর একই সময়ে যা ছিল 70,000। যদিও ক্ষমতা গ্রহণের পর অভিবাসন ইস্যুতে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি। এদিকে স্পেনের গ্র্যান্ড ক্যানারিয়া দ্বীপে ঠাঁই হলো আরও 140 অভিবাসন প্রত্যাশী। স্প্যানিশ কোস্টগার্ড উদ্ধার করে তাদের। এদের বেশিরভাগই আফ্রিকার সাব সাহারা অঞ্চলে ছোট্ট ডিঙ্গি নিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরে তাদের ক্ষুদ্র নৌযান। খবর পেয়ে উদ্ধার অভিযানে যায় স্প্যানিশ কোস্টগার্ড। রোববার আরগুয়েনগেন বন্দরে পৌঁছান তারা। অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই অসুস্থ ছিল। রেড ক্রসের সহায়তায় অনেকেই ভর্তি করা হয় হাসপাতালে। বাকিরাও ছিল ক্লান্ত, বিধ্বস্ত। আফ্রিকা থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা বাড়ছে দিন দিনই। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।